সবাই বাংলা বোঝো তোমরা ছাত্রছাত্রী যারা আর ছাত্রী নেই ছাত্ররা প্রায় 1 ঘন্টা আমরা বিভিন্ন বক্তব্য শুনছি, তাই একটু বোর ফিল করছি। তারপরেও যেহেতু মহারাজ আমাকে আমন্ত্রণ করেছে কিছু তো বলবো, খুব বলবো না, বোর করবো না, খুব অল্প সময় শেষ করবো। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন বিবেকনগর এবং আমাদের সোসাইটির যৌথ উদ্যোগে দুদিনের এই সেমিনার চলবে। এরকম একটা সুন্দর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন সেক্রেটারি মহারাজ স্বামী সুভদ্রানন্দ মহারাজজি, উপস্থিত রয়েছেন শক্তি মুখার্জি, কলকাতা থেকে এসে ওনার আলোচনা আপনারা করেছেন। উপস্থিত রয়েছেন প্রণব সরকার মাননীয় চিফ এডিটর হেডলাইন্স ত্রিপুরা, উপস্থিত রয়েছেন রূপক দেবনাথ যার বক্তব্য এতক্ষণ আপনারা শুনলেন, এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন, সামনে যারা শিক্ষকরা রয়েছেন এবং ছাত্রছাত্রী অভিভাবক যারা এখানকার শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে 2-4টা কথা বলবো। আমরা সকলেই জানি যে প্রধানমন্ত্রীজি একটা স্লোগান দিয়েছেন যে 2048 সালে বিকশিত ভারত নির্মাণ হবে। আর কবি অতুল প্রসাদ সেন লিখেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লড়ে। এই ভারতকে শ্রেষ্ঠত্ব আসনে নিয়ে যেতে গেলে বা বিকশিত ভারত যখন নির্মাণ হবে তখন হয়তো এই মঞ্চে যারা আছেন তারা তার ফলটা ভোগ করবেন না, কিন্তু আজকে যারা আমার সামনে যারা ছাত্র যারা আছে তাদের সেই স্বপ্নের ভারত, যে কবি অতুল প্রসাদ সেনের ভারত বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত যেটা আমরা স্বপ্ন দেখছি, সেই ভারতে যে নাগরিক এখানে সামনে আজ উপস্থিত আমার সামনে যারা ছাত্ররা, তারাই সেই ভারতকে দেখবে। সেই ভারত কিভাবে হবে, সেই ভারতের স্বরূপ কি হবে। আমি ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা কথা দিয়ে শুরু করতে চাই, যে তিনি বলেছেন সভ্যতা বা সংস্কৃতি কোন ইট পাথরের বিল্ডিং তৈরি করে বা কলকারখানা তৈরি করে সভ্যতা তৈরি করতে পারে না। সভ্যতার জন্য ভালো সংস্কৃতি চাই, ভালো শিক্ষা চাই, মূল্যবোধ আধারিত শিক্ষার প্রয়োজন, তবেই আমরা ভালো মানুষ বা ভালো সভ্যতা তৈরি করতে পারি। যেটা কালচার নিয়ে কথা বলা হচ্ছে বিস্তরভাবে ওনারা এক্সপার্ট বলেছেন। আমি মনে করি কালচার হচ্ছে আমার দৈনন্দিন জীবনশৈলীটা। আমরা এর জন্য বলি যে রামকৃষ্ণ মিশনে যে সমস্ত বাচ্চারা পড়ে বা শ্রীকৃষ্ণ মিশনে পড়ে, ভারত সেবাশ্রমে পড়ে বা এই ধরনের ভারতীয় সংস্কৃতি নিয়ে যারা কাজ করে সেখানে যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের কালচারটা খুব ভালো, অর্থাৎ তার জীবনশৈলীটা, তার চলার ধরনটা, তার দৈনন্দিন যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটায় সেটা তার ভালো। আমাদের সামনে অনেকগুলো সমস্যা মহারাজ বলেছেন, আমি লক্ষ্য করছিলাম, তিনি বলছেন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সত্যিই তো, আমরা মাটির মূর্তি মৃন্ময়ী মায়ের পুজোর কম্পিটিশন করছি, আমরা যুবরা প্রতিযোগিতা করছি, লাখো লাখো টাকা খরচা করে কুমারটুলির মূর্তি কাপকে আনছে এবং মূর্তি তৈরি করে প্রতিযোগিতা করছি। অথচ যাদের ত্যাগ উপসা ভালোবাসায় আমরা নিজেরা প্রতিষ্ঠিত হই, সমাজে নিজেরা দাঁড়িয়ে কথা বলতে শিখি, আমরা দাঁড়ানোর পর ওই মানুষগুলোর জন্য বাড়িতে রুম তৈরি করতে পারি না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়। আমি যেহেতু সমাজ কল্যাণ দপ্তরটা দেখি, আমি দেখছি প্রতি বছর আমাদের বাজেটে জেলায় জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করবো সেই ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। তাহলে কোন শিক্ষাটা আমাদের যে মূল্যবোধ আধারিত শিক্ষা, এর জন্য আজ অত্যন্ত জরুরি, যে এর জন্য যে আজ আমরা কোথায় যাচ্ছি। 1973 আমেরিকাতে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে বৃক্ষ লাগাতে হবে, গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। 52 বছর পর আজও ওই স্লোগানকে আমরা পালন করছি, গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। আচ্ছা বলুন তো দেখি, সরকারি একজন ইউনিভার্সিটি প্রফেসর বা স্কুলের শিক্ষক মন্ডলী যারা আছে, আমরা আগরতলা শহরটাকে যদি দেখি, সারা দেশ দুনিয়া দেখার দরকার নেই, উমাকান্ত হোক, তুলসীবতী হোক, এমবিবি কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, প্রত্যেক বছরে ক্যালেন্ডার কার্যক্রম গাছ লাগাতে হবে। তো আমরা গাছ লাগাচ্ছি, 5 জুন আসলেই আমরা সবাই ধুমধাম করে অনুষ্ঠান করে বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে, 10টা গাছ লাগাচ্ছি। যদি 10টা করে গাছ লাগিয়ে থাকি, 52 বছর উমাকান্তরে বিল্ডিং করার জায়গা থাকতো না, সেখানে শুধুমাত্র গাছের জঙ্গল হয়ে যেত, কিন্তু গাছ কোথায়? গাছ নেই। কারণ গাছ লাগিয়েছি, গাছ বাঁচানোর স্লোগান নেই। গাছ বাঁচাতে হবে, সংকল্প নিতে হবে যে গাছ বাঁচাতে হবে আমাদের। আর জল সংরক্ষণের কথা বলি, আমরা নেশা মুক্তর কথা বলি, যারা আমরা নেশা মুক্তর কথা বলি আমরা তারাই নেশা করি। আর সবাই এসছে আমাদের, এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা দেখছি
বিভিন্ন অর্গানাইজেশন নেশামুক্ত স্লোগান দিচ্ছে, কিন্তু তারা নিজেরাই নেশা করছে। আমি যদি সংকল্প নেই যে আমি নেশা করব না, আমার সংস্থা নেশা করবে না, তাহলেই তো নেশামুক্ত সমাজ তৈরি হবে। তো নেশামুক্ত সমাজ তৈরির জন্য আমাদেরকে সংকল্প নিতে হবে, তবেই আমরা নেশামুক্ত সমাজ তৈরি করতে পারবো। বিকশিত ভারত নির্মাণ হবে। আমরা এই রামকৃষ্ণ মিশন বিবেকনগর স্কুলে যারা ছাত্ররা আছি, বা অন্যান্য বনিদি স্কুলে যারা ছাত্র আছে, বা গ্রামীণ স্কুলের ছাত্ররা যারা আছে, আমরা ভালো ডিভিশন নিয়ে পাস করছি, আমরা ভালো মার্ক নিয়ে পাস করছি, কয়েকটা লেটার পাচ্ছি আমরা, কিন্তু জীবনের যখন আমাকে দাঁড়াতে হবে, নিজের পায়ে যখন দাঁড়াতে হবে, আমি দেখি ওই গ্রুপ ডির চাকরিটার জন্য হাজারো ছেলেদের পিছনে লাইনে দাঁড়িয়ে আমার মাস্টার ডিগ্রি করা ছেলেরা পিওনের চাকরির জন্য ইন্টারভিউ ফর্ম করছে। এটাকে আত্মনির্ভরতা বলতে পারে না, এটাকে স্বাভিমানের সঙ্গে বাঁচার কথা বলতে পারে না। আমাকে আজ সময় এসে আমার আত্মনির্ভর মানসিকতা নিজেকে তৈরি করতে হবে, যেন আমিও আমার জন্য করবো, আরো 10টা লোকের জন্য করতে পারি। আমার সেই শিক্ষা আমাকে অর্জন করতে হবে, আমাকে আত্মনির্ভর মানসিকতা নিজেকে তৈরি করতে হবে। সেই সময়টা আজ এসছে। প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর। আত্মনির্ভর কথাটার এই অর্থ নয় যে বিল্ডিং স্থাপন করা। আত্মনির্ভর কথাটার অর্থ হচ্ছে স্বাভিমানের সঙ্গে বাঁচা। আর স্বাভিমান বোধ আমাদের মধ্যে জাগাতে হবে। আর স্বাভিমানের সঙ্গে বাঁচাও আমাদেরকে শিখতে হবে। সেই শিক্ষাটাও আজ অত্যন্ত প্রয়োজন হয়েছে। আজ দেখেছেন যে নতুন এডুকেশন পলিসি বলছে এডুকেশনের সঙ্গে সঙ্গে দক্ষতা বিকাশ। জানি কিছু করব, কিছু শিখবো। আমি জানি, আমি এখানে এর আগেও এসেছি, আপনাদের এখানে আইটিআই রয়েছে, যেখানে আমাদের ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের দক্ষতা বিকাশের জন্য ওনারা কাজ করেন। আমাদের এই রাজ্যে অনেকগুলো সফলতা আছে, আমরা অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের রাজ্য ছোট হতে পারে। আমার প্রণবদা বলছেন যে আমাদের অনেকগুলো সফলতা, আসলে সত্যি সফলতা। আমরা ছোট রাজ্য হতে পারে। আমি দিদিকে বলবো, তিনি শুনছেন হয়তো, যিনি এসেছেন কলকাতা থেকে, আমাদের ছোট রাজ্য হলো ভারতের অনেকগুলো রাজ্য থেকে আমরা অনেক এগিয়ে। গত 2 বছরে আমরা শুধুমাত্র স্কুল স্তরে আন্ডার 19 যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে সর্বভারতীয় স্তরে 2 বছরে আমরা 13টা গোল্ড এবং 13টা সিলভার, 17টা ব্রোঞ্জ মেডেল জিতেছি আমরা জাতীয় স্তরে। 19 বছরের ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটি বা কলেজ স্তরে যারা খেলাধুলা করেন, আমরা এরকম 17টা গোল্ড এবং 18টা সিলভার এবং 30টা ব্রোঞ্জ মেডেল জিতেছি আমরা জাতীয় স্তরে। আমাদের রাজ্যে দীপা কর্মকার, সোম দেববর্মন, আরশিয়া, আরাধ্যা, এই কয়েকদিন আগে কৃতিকা দত্ত যোগাতে গোল্ড মেডেল পেয়েছে। এবারও আমরা জুডুতে জাতীয় স্তরে খেলা উত্তরাখণ্ড হয়েছে, সেখানে আমরা গোল্ড মেডেল জিতেছি। তো আমাদের রাজ্যে অনেকগুলো সফলতা রয়েছে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের এখান থেকে যারা ঝাঁকি গিয়েছিল আমরা 2য় স্থান অর্জন করেছি। যুব উৎসব হয়েছে, আমাদের ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, সেখানে আমাদের এখান থেকে লোকনৃত্য টিম 2য় স্থান অর্জন করেছে। যে সায়েন্সের টিম গিয়েছিল সেই টিম আমাদের 2য় স্থান অর্জন করেছে। তো ভারতবর্ষের সর্বভারতীয় স্তরে বড় বড় রাজ্যগুলো, যেখানে 25 কোটির এক একটা রাজ্য, 20 কোটি, 15 কোটির রাজ্য, 10 কোটির রাজ্য, তাদের সামনে দাঁড়িয়ে আমাদের এই ছোট্ট রাজ্য যেখানে 40 লাখ মানুষের বাস, সেখান থেকে ছেলেমেয়েরা গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা চারটিখানি কথা নয়, এটা আমাদের জন্য সফলতা। কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা ভুলে চলবে না। আমাদের সমস্যাগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলেও চলবে না, কারণ আমাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে। আজ নেশামুক্ত কথা বলছি, আজ মূল্যবোধ আধারিত কথা বলছি, এগুলো আমাদেরকে পিছনের দিকে টানছে। সেগুলোর জন্য আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা অভিভাবকরা রয়েছেন বা শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, আমাদের সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এবং ছেলে মেয়েদেরকে আত্মনির্ভর মানসিকতা গড়ে তুলতে হবে। আমি আপনাদেরকে ছোট, আমাদের যারা ছাত্ররা রয়েছে তাদের জন্য ছোট্ট 2টা গল্প বলবো। গল্প না, এটা বাস্তব যেটা কাহিনী, সেটাই বলছি। কোভিডের সময় 2019 সালে যখন কোভিড শুরু হয়েছে, মহারাষ্ট্রের মুম্বাই শহরে একটা ছোট বাচ্চা, তার নাম হচ্ছে তিলক মেহতা। দেখবে সবাই যারা মোবাইল ইউজ করে গুগল সার্চ করলে দেখবে। 2020 সালে সে তার বাবার সঙ্গে তার মামার বাড়িতে ঘুরতে যায় স্কুল থেকে। তো মামার বাড়ি যাওয়ার সময় তার কাছে বই খাতাগুলো সঙ্গে ছিল। সে বাড়িতে আসার সময় বই খাতাগুলো তার মামার বাড়িতে ছুটে যায়, সেখানে ফেলে চলে আসে। এবং বাড়িতে এসে তার মনে হলো আগামীকালকেই তার স্কুলে যেতে হবে, সেখানে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য নোটটা খুব জরুরি, সেই নোট পড়বে। এখন বাবাকে বলছে, বাবা আমাকে সেই নোট বইগুলো এনে দাও, আমার কিন্তু এই নোট বই ছাড়া আমি কিন্তু পড়তে পারছি না, আমাকে এখনই চাই। তার বাবা বলছে, তোমার মামার বাড়ি এত দূর, যেখান থেকে এসেছি এখন 2000 টাকা লাগবে ট্যাক্সি ভাড়া,
7-এ পড়ে, সে বারবার তার বাবাকে বিরক্ত করছে, বাবা আমাদের তোকে চাই দিতেই হবে। তার বাবা দিতে পারেনি, কারণ 2000 টাকা একটা বড় অ্যামাউন্ট মধ্যবিত্ত মানুষের জন্য। সে গোটা রাত্রে ভাবতে শুরু করলো আমি কি করবো, আমার এই যে সমস্যার থেকে নিশ্চয়ই আরো অনেক ছেলেমেয়েরও সমস্যা করে, তাদেরকে আমি এই সমস্যা থেকে পার করতে চাই। পরের দিন সকালবেলা সে স্কুলে যায়, এবং স্কুলে যারা মুম্বাই গিয়েছে, মহারাষ্ট্র তো মুম্বাই গিয়েছে জানেন ওনারা, মুম্বাই শহরে স্কুলে ডাব্বাওয়ালা খাবার নিয়ে আসে। প্রত্যেকদিন স্কুলে স্টাফদের জন্য বা অন্যান্য স্টাফদের জন্য খাবার সাপ্লাই করে মুম্বাই ডাব্বাওয়ালা। সেই ডাব্বাওয়ালা একজন বয়স্ক ডাব্বাওয়ালা, তিনি খাবার নিয়ে এসেছেন। তো খাবার যখন দিতে গেছেন স্টাফদের রুমে, সেখান থেকে বেরিয়েছে, বারানো করে ওই ছাত্ররা ডাকছে, আঙ্কেল बात सुनेंगे मेरा? बोले क्या बताओ बेटा? बोले मैं कुछ करना चाहता हूँ। क्या करना चाहते हो? बोले ऐसे ऐसे घटना है, मेरा जो कॉपी किताब थे वो मेरा मामा के घर छूट गया था, और इसके लिए मैं बहुत परेशान हूँ, और मैं चाहता हूँ मेरे जैसा प्रॉब्लम किसी का हो, ऐसे प्रॉब्लम ना हो, उसका सोल्यूशन निकालना है। बोले क्या? बोले ये मेरा स्कूल में 4500 बच्चा है, और ये बच्चा रोज किसी न किसी के बच्चे को कॉपी किताब खरीदना पड़ता है, और ये यहाँ से मेरे स्कूल से जहाँ ये लाइब्रेरी है वहाँ करीब 600 रुपए किराया लगता है, टैक्सी किराया 300 रुपए जाने में, 300 रुपए आने में, 600 रुपए लगता है। तो 200 रुपया बुक खरीदने के लिए 600 रुपए टैक्सी किराया, और 1000 रुपए खरीदने के लिए भी 600 रुपए किराया है। तो मैं चाहता हूँ मेरे स्कूल के जरा मेरा फ्रेंड्स है सबको बिल्कुल ये 600 रुपए के बुक 600 रुपए किराया ना देना पड़े, इसलिए मैं कुछ करना चाहता हूँ। बोले क्या करना चाहते हो? बोले जो भी कोई बुक खरीदे उसका 10% कमीशन मेरे को देगा, और मैं उनको बुक प्रोवाइड कराऊंगा। 200 रुपए का बुक कोई खरीदता है तो 20 रुपया मेरे को देगा, 10 रुपया आपका और 10 रुपया मेरा। आप तो खाना लेके उधर से ही आते हो, और मैं आपको मैसेज करूंगा, आप वो बुक लेके आएंगे मेरे लिए, और बुक के जो कमीशन मिलेगा 20 रुपया, 10 रुपया आपका, 10 रुपया मेरा। और पेपर एंड पार्सल डिजिटल कोरियर सर्विस एस्टेब्लिश करता है साल 2020 को, और 2023 को इस कंपनी को भारत में नहीं दुनिया के सबसे यंगेस्ट एंटरप्रेन्योर उसको घोषणा किया जाता है, और अभी क्लास 10 के बच्चा है, और 1000 करोड़ का कंपनी खड़ा किया है। मतलब 1000 कोटी টাকার कंपनी যার लिए से फिल्म मेहता लेकिन रोजगार করে, এবং তাকে বাল পুরস্কারে পুরস্কৃত করেছেন আমাদের ভারত সরকার, যে ভারত সরকার তাকে দুনিয়ার ইয়ংগেস্ট এন্টারপ্রেনার হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো করার যদি ইচ্ছা থাকে, আমাদের ইনোভেটিভ ভাবনা যদি থাকে, সময় উপযোগী যদি সিদ্ধান্ত থাকে। দেখুন, যখন আমাদের দেশে ব্রিটিশ ছিল, যখন এই আমাদের এই সোসাইটিটা এশিয়াটিক সোসাইটি যখন তৈরি হয়েছে, বা এইরকম অর্গানাইজেশন যখন আজ থেকে 200 বছর 250 বছর আগে তৈরি হয়েছে, তখনকার ভাবনা, তখনকার প্রয়োজনীয়তা আজকের সঙ্গে একটু কম সেখানে হয়েছে। ব্রিটিশ যখন আমাদের দেশে ছিল, আমাদের মানুষের লক্ষ্য কি ছিল? যে ব্রিটিশকে তাড়াতে হবে। যারা স্বাধীনতার জন্য যারা নিজেদেরকে আত্মহুতি দিয়েছে, কেউ বন্দুক নিয়ে বেরিয়েছে, কেউ গোলা বারুদ নিয়ে বেরিয়েছে, যারা কবিরা ছিলেন, সাহিত্যিকরা ছিলেন, তারা লিখেছেন। বিদ্রোহী কবি নজরুলকে এর জন্য বিদ্রোহী কবি বলা হয়, কারণ ওনার যে লেখা, ওই লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষ সেই যুদ্ধের মঞ্চে গিয়ে দাঁড়িয়েছে, যুদ্ধের সামনে দাঁড়িয়েছে, ফাঁসির কাছে দাঁড়িয়েছে। তো এই সমস্ত প্রয়োজনীয়তা তখন ছিল, আজকে কি দরকার আছে? আজকে কিন্তু ওই কবি লেখাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আজকে আমাদের যুদ্ধের মঞ্চে, যুদ্ধের ময়দানে যেতে হবে না। আজকে যে সমস্যাগুলো, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকের সমস্যা নেশামুক্ত ভারত নির্মাণ, নেশামুক্ত সোসাইটি তৈরি করা, আজ বৃক্ষ লাগানো, আজ জলকে বাঁচাতে হবে, আজ আমার বাড়ির যারা বড় যারা তাদের গার্জিয়ানদেরকে সম্মান করা, আজ বৃদ্ধাশ্রম যেন না হয়, কোথায় যেন বৃদ্ধাশ্রম তৈরি না করতে হয়, আজ আমাদের ছোট বোনরা যারা মেয়েরা তাদের সসম্মানে তারা যেন তাদের এডুকেশন নিতে পারে, তার সবাই যেন আমরা পড়াশোনা করে আত্মনির্ভর হতে পারি। আর এগুলো অত্যন্ত প্রয়োজন, যেগুলো প্রয়োজন সেগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলোর জন্য লড়াই করতে হবে। আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু আমাদের সফলতাও অনেক। আমাদের রাজ্য সরকার অনেকগুলো স্কিম ইতিমধ্যে ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা করেছে। এই যে আমি আপনাদের সামনে বললাম যে এতগুলো মেডেল আমরা জিতেছি, আমরা যারা মেডেল জিতেছি আমরা কিন্তু কাউকে এরকম নয় যে মেডেল জেতার পরে তাকে ছেড়ে দিয়েছি। আমাদের রাজ্য সরকার এই 2 বছর আমি স্পোর্টস মিনিস্টার হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রত্যেকটা যারা গোল্ড মেডেল জয়ী আমাদের রাজ্যে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে উপহার দিচ্ছি।
যারা সিলভার মেডেল দিচ্ছে তাদের 50,000 টাকা উপহার দিচ্ছি, আর যারা ব্রোঞ্জ দিচ্ছে তাদের 25,000 টাকা উপহার প্রত্যেক বছর আমরা দিচ্ছি। এছাড়াও ওই সমস্ত ছেলেমেয়েরা যদি কোথায় আরো ভালো প্রশিক্ষণ নিতে চায় তাহলে এককালে 5 লক্ষ টাকা আমরা তাদেরকে অনুদান দিচ্ছি, তারা যেন তাদের প্রশিক্ষণ নিতে পারে। এটা বোধ হয় ভারতবর্ষের প্রথম কোন রাজ্য যেখানে টপ 100 যারা 10 পাস করছে বা 12 পাস করছে প্রত্যেক মাসে 5,000 টাকা করে তার পড়ায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, অর্থের কারণে যেন সে পড়াশোনার কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাদের রাজ্য সরকার দিচ্ছি। এছাড়াও মেধা যারা পুরস্কার সেগুলো রয়েছে, আমরা এরকম টপার 12-এ যারা 100 জন বালিকা তাদেরকে স্কুটার দিচ্ছি। আমরা প্রত্যেকটা কলেজ স্টুডেন্টকে প্রত্যেককে একটা করে মোবাইল আমরা দিচ্ছি, মোবাইল তাদের জন্য আরো তাদের সুবিধা হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমাদের রাজ্যগুলো প্রথম কোন রাজ্য যেখানে আগে ছিল এসসি বা এসসি মেয়েরা যারা ক্লাস 9-এ উঠতো যাদেরকে সাইকেল দেওয়া হতো, আজকের দিনে আমরা 100% মেয়েদেরকে সাইকেল দিচ্ছি। ক্লাস 9-এ যারা উঠছে সেই সংখ্যাটা প্রায় 1 লাখের মতো প্রত্যেক বছর আমরা ছাত্রীদেরকে সাইকেল দিই। এগুলো আমাদের রাজ্যের সফলতা। পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, মানুষের আজ কানেক্টিভিটি ভালো হচ্ছে, আজ কলকারখানা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কিন্তু যেটা আমাদের করতে হবে, আজকে যারা ছাত্ররা আমাকে শুনছে সবাইকে বলবো যে আমরা আত্মনির্ভর মানসিকতায় আমার রাজ্যকে জানা, আমার রাজ্যের রিসোর্সগুলো জানা, এখানে ন্যাচারাল কি আমাদের মিনারেল রয়েছে সেগুলো আমাদেরকে জানা। আমাদের রাজ্যটা ছোট হলেও অনেক কিছু রয়েছে যেগুলো অন্য রাজ্যে নেই। ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার কোন রাজ্য যেখানে রাবার উৎপন্ন হয়। আমি একটা রাবার ইভেন্টে এসেছিলাম, প্রায় 1 লক্ষ মেট্রিক টন রাবার হয় আমাদের রাজ্যে, যার বাজার মূল্য প্রায় 1500 কোটি টাকা রাবার আমরা প্রতি বছর বিক্রি করি। সেটাকে যদি আমরা 50% ভ্যালু এডিশন করতে পারি তাহলে আমরা 200-300 কোটি টাকা আরো রোজগার করতে পারি, অর্থাৎ 1500 টাকা 1800 কোটি টাকাতে নিয়ে যেতে পারি, কত মানুষের রোজগার হতে পারে। এটা আমরা জানতে হবে আমাদের রাজ্যের যুবরা, আজকের যারা ক্লাস 12, 11, 10 ছাত্ররা, যে আমাদের রাজ্যে কি রয়েছে। আমরা ভারতবর্ষের যে আগরবাতি ব্যবহার হয় তার প্রায় 50% যোগান আমাদের রাজ্য থেকে, যেই আমরা আগরবাতি স্টিক তৈরি করি, আমাদের ভালো ব্যাম্বু প্রোডাকশন হয়। আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি গ্যাস উৎপন্ন কোনো রাজ্য করে তো আমরা করি ন্যাচারাল গ্যাস। আমাদের রাজ্যে যত গ্যাসের দরকার আমরা আমাদের রাজ্যের গ্যাস পরিপূর্ণ করে আমরা অনেকগুলো রাজ্যকে সাপ্লাই করছি। আজ ইন্দ্রধনুষ প্রকল্প শুরু হয়েছে, যে আমাদের যে এক্সেস গ্যাস সেখানে আমরা পাইয়ে দিচ্ছি এবং ওইগুলো রাজ্যে যাচ্ছে। আমাদের এখানে ইলেকট্রিসিটি, সারপ্লাস ইলেকট্রিসিটি আমাদের রাজ্যে আমরা ব্যবহার করে অন্য রাজ্যকে দিচ্ছি। যাই হোক, এগুলো বড়দের হয়তো কলেজ স্টুডেন্টদের কথা, তারপরও আমরা আমাদের রাজ্যকে জানতে হবে। আমাদের রাজ্য একটা সমৃদ্ধ একটা ছোট রাজ্য হলেও আমরা কালচারালি, এডুকেশন, আমাদের যে ন্যাচারাল সম্পদ সেগুলো ভরপুর রাজ্য। আমি বলি যে আমাদের ত্রিপুরা রাজ্য একদিকে মা ত্রিপুরেশ্বরী, আরেকদিকে আমাদের শৈবতীর্থ, আর গোটা রাজ্যে চিরকাল বর্ণময় মনোময় জন্য মা ত্রিপুরেশ্বরী আমাদেরকে করে নিয়ে রেখেছেন। এরকম একটা পরিপূর্ণ রাজ্যের নাগরিক আমরা। আগামী ভবিষ্যৎ আমাদের জন্য, এখানে যারা যুবরা রয়েছে তাদের ভবিষ্যৎ 2047-এর বিকশিত ভারত আমাদের জন্য তৈরি হবে। সেই ভারতে আমরাই নাগরিক হব, আমরাই একদিন ডিএল, এসডিএল, আমরাই অফিসাররা হব, যেন আমরা আমাদের রাজ্যের জন্য কিছু করি। সর্বশেষ একটা ছোট্ট গল্প বলে শেষ করব। 2024-এ প্যারিসে অলিম্পিক হয়েছে, সবাই দেখেছে। সেখানে প্যারিসে প্যারা অলিম্পিক হয়েছে। এই প্যারা অলিম্পিকে একটা মেয়ে শীতল দেবী, সে সেখানে পার্টিসিপেট করে, তার বয়স 18 বছরের। তো সেখানে খেলতে যখন যায় আমরা দেখলাম একটা বিড়া হাত, অর্থাৎ 2 হাত বিহীন, যার হাতটা মাত্র এদিকে 6 ইঞ্চ আর এদিকে 6 ইঞ্চ এরকমটা মেয়ে সেখানে খেলতে গেছে। এই মেয়েটার যখন জীবনীটা দেখলাম, ওই মেয়েটা তার বয়স 6 বছর বয়সে তার মাকে বলছিল যে মা, তুমি আমাকে কতদিন খাইয়ে দেবে, কতদিন তুমি আমাকে কাপড় পরিয়ে দেবে, কতদিন এইভাবে লালন পালন করবে, আমাকে এমন কিছু করতে দাও যে আমাকে দেখে আরো অনেক ছেলেমেয়েরা প্রেরণা পায়, তারা যেন মোটিভেট হয় আমাকে দেখে, আমাকে এমন কিছু শেখাও। বললো তোমাকে চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। তাকে একটা মাঠে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়, আর তার মা তাকে একটা বাঁশের ধনুক ধরিয়ে দেয়। তো তার দুটো হাত নেই, ধনুষটা চালাবে কি করে? সে বলছে আমি ধনুষ কি করে চালাবো? বলে সবাই হাত দিয়ে চালায়, তোমাকে পা দিয়ে চালাতে হবে। আর তার মা সেদিন থেকে তাকে ওই চেয়ারে বসিয়ে পা দিয়ে ধনুষ চালানো শেখায়। আর টোটাল 12 বছর তাকে এই প্রয়াস, তার প্র্যাকটিস করায় পা দিয়ে ধনুষ চালানো। প্যারিসে যখন অলিম্পিক হলো আমরা দেখলাম ভারতের জন্য সে সোনা জিতেছে, প্রথম সে ব্রোঞ্জ জিতেছে,
তারপর সিলভার জিতেছে, তারপর সোনা জিতেছে ভারতের জন্য ওই মেয়েটা, এই শীতল দেবী। যখন আমরা এই 2024 সালে রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য নাম ঘোষণা হলো, সবাই সেই যারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্যালুট জানিয়েছে। এবং ওয়ার্ল্ড যে প্যারা অর্গানাইজেশন তারা বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে সেই শীতল দেবীকে। তো আমার যদি ইচ্ছা থাকে তাহলে অর্থ বা পরিবেশ বা আমার শারীরিক অক্ষমতা কোনো কিছু আমাকে আটকাতে পারে না। আমার ইচ্ছা থাকতে হবে, আমার সংকল্প থাকতে হবে, তবেই আমি সিদ্ধি লাভ করতে পারবো। তাই আমরা যেখানে যে পরিস্থিতিতে থাকি না কেন আমার লক্ষ্য থাকতে হবে আমি আমার জীবনকে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, আর যেন সমাজের জন্য কিছু করতে পারি। এই কথাগুলো বলে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনেক বেশি বলে ফেললাম হয়তো, মঞ্চে যারা রয়েছে তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন। আর আমাদের মাঝে মাঝে আপনারা ডাকেন, আপনাদের আপনার একটা সুন্দর নির্মল পরিবেশে আপনাদের স্কুল পরিচালনা করে আমি অত্যন্ত গর্ববোধ করি যখন এই রামকৃষ্ণ মিশন বিবেকনগরে আসি। আমি আশা করবো আপনাদের স্কুলে আরো শ্রীবৃদ্ধি ঘটবে, আরো আপনারা বড় পরিসরে স্কুল চালাবেন, আরো ছাত্ররা সুযোগ পাবে আপনাদের এখানে থেকে পড়াশোনা করার। এই কথাগুলো বলে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ।